আজকের ভিডিওতে আলোচনা করব পুরোপুরি ছাংতেকে নিয়ে। মেনলি ছাংতে আসার ফলে মোহনবাগান টিম কতটা স্ট্রং হলো গতকাল হালকা করে আলোচনা করেছিলাম, আজকে ডিটেলসে আলোচনা করব। এছাড়া মোহনবাগান জুনিয়র টিমের পর ব্যর্থতা চলছে, সেটা নিয়েও আলোচনা করব। তার পেছনে কী কী কারণ রয়েছে বা আমার মনে হয়েছে কী কী কারণ, সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া মোহনবাগান সংক্রান্ত কিছু আপডেট থাকলে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো একদম প্রথমে চলে আসি জুনিয়র টিমদের নিয়ে, তাদের দিয়েই আলোচনাটা শুরু করি। আপনারা কিছুজন কলকাতা লিগ দেখছেন, কিছু লোক বিভিন্ন জায়গায় শুনেছেন যে কলকাতা লিগে কি চলছে। মোহনবাগানের পারফরমেন্স একদমই আশানুরূপ হচ্ছে না। যে ম্যাচ মোহনবাগান জিতছে, যে ম্যাচ মোহনবাগান হারছে বা যে ম্যাচ মোহনবাগান ড্র করছে, সব ক্ষেত্রেই আপনি যদি দেখেন পারফরমেন্স কিন্তু ঠিক নেই। ম্যাচ জিতলেও সেই ম্যাচেও খুব ভালো পারফরমেন্স মোহনবাগান করছে না। এটা নিয়ে অনেকের অনেক রকম বক্তব্য বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। সোশ্যাল মিডিয়াও অনেক জায়গায় শুনছি বাস্তব রায়ের ট্যাকটিক্স ঠিক নেই, তাই টিমটার এই অবস্থা। আমি এগুলোর সঙ্গে একদমই সহমত নই, কারণ খেলাটা আপনি ভালো করে দেখলে এবং আপনি যদি ফুটবলটা বোঝেন বুঝতে পারবেন। একজন কোচের ট্যাকটিক্স নিয়ে আমি তখনই আলোচনা করব যখন টিমটা তার পোটেনশিয়াল অনুযায়ী পুরোপুরি খেলছে কিন্তু সে কিছু করতে পারছে না। কাইন্ড অফ জুয়ান ফেরান্ডোর টিম। জুয়ান ফেরান্ডোর টিমটা যথেষ্ট ভালো খেলতো, গোল করতে পারতো না, যার ফলে টিমটার ম্যাচ জিততে অসুবিধে হতো। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে না, টিমটা তো ভালো খেলছে, নিজেদের মধ্যে পজিশন বলের রাখছে, অ্যাটাকও করছে, অপোনেন্টের ডিফেন্সও ভেঙে ফেলছে, কিন্তু আলটিমেটলি গিয়ে গোল করতে পারছে না। তার মানে কোচের স্ট্র্যাটেজির কিছু প্রবলেম রয়েছে। মলিনার খেলা দেখে আমাদের মনে হয়েছিল মলিনা বড্ড বেশি ডিফেন্সিভ কোচ, মলিনার টিম খুব বেশি গোলে জেতে না, বিশাল অ্যাটাকিং খেলে না। তো সেটা আমি বলতে পারি কোচের ট্যাকটিক্সের প্রবলেম বা কোচের ট্যাকটিক্স অনুযায়ী এইভাবে খেলছে তারা। কিন্তু জুনিয়র টিমের প্লেয়াররা একটা বল রিসিভ করছে, সেই বলটা পা থেকে চলে যাচ্ছে অপোনেন্টের পায়ে। সায়ন দুর্ধর্ষ খেলছে, লেফট উইং দিয়ে উঠে যাচ্ছে, হু করে উঠছে, তারপর সে যে ক্রসটা তুলছে দেখছেও না যে বক্সে কোনো প্লেয়ার আছে কি না, কোন প্লেয়ার কোথায় আছে সেদিকে সে তাকাচ্ছে না, একটা ক্রস তুলে বেরিয়ে যাচ্ছে। পেছন থেকে যে থ্রু বলগুলো বাড়ানো হচ্ছে তখন দেখছেই না যে বলটা আদৌ কোনো মোহনবাগানের প্লেয়ার পেতে পারে কি না বা সেই জায়গায় কোনো মোহনবাগান প্লেয়ার আছে কি না। সেটা না দেখে যখন একটা প্লেয়ার পাস বাড়াচ্ছে তখন সেটা কোচের ট্যাকটিক্সের প্রবলেম। আমি কোচকে ডিফেন্ড করছি না, দেখুন কোচ যে জায়গাটা দায়ী সেটা আমি বলবো যে এটা থেকে বোঝা যাচ্ছে টিমের প্লেয়ারদের প্র্যাকটিসের প্রবলেম রয়েছে, তাহলে সেই প্র্যাকটিসের দায়িত্ব অবশ্যই কোচের। তো কোচ ঠিক মতো হয়তো তাদের প্র্যাকটিস করাচ্ছে না বা তাদের প্র্যাকটিসের ক্ষেত্রে আরও বেশি প্র্যাকটিস করানো উচিত, সেটা কোচ বুঝতে পারছে না। তো এগুলোর ক্ষেত্রে আপনি বলতে পারেন কোচ কেন প্র্যাকটিস করাচ্ছে না, এদের প্র্যাকটিসের অভাব রয়েছে, সেক্ষেত্রে কোচ অবশ্যই দায়ী। কিন্তু কোচের ট্যাকটিক্সের প্রবলেম হচ্ছে যে মোহনবাগান খুব সুন্দর খেলছে, বলের পজিশন রাখছে, গিয়ে গোলটা করতে পারছে না, বা লং বলে খেলতে যাচ্ছে বলে জমা পড়ে যাচ্ছে, সেরকম ঘটনা ঘটছে না। একজন মোহনবাগান প্লেয়ার ডিফেন্স থেকে একজন দুজন তিনজন খেলে বলটা নিয়ে যখন অপোনেন্টের হাফে উঠছে, যখন তাদের ফাইনাল থার্ডে পৌঁছে যাচ্ছে, তখন সে কাউকে পাস দেবে এরকম কোনো প্লেয়ার খুঁজে পাচ্ছে না। তার মানে কি হচ্ছে, প্লেয়ারদের পজিশানিংয়ের সমস্যা হচ্ছে, প্লেয়াররা ঠিকমতো পজিশান নিতে পারছে না, যে পজিশানে গেলে বলটা সে রিসিভ করতে পারে। অপোনেন্ট তো আপনাকে গার্ড করবে, আপনাকে আটকানোর চেষ্টা করবে, এটা সব ম্যাচেই হবে। আপনাকে সেটাকে অতিক্রম করে অপোনেন্টকে বাঁচিয়ে আপনাকে পজিশান নিতে হবে। এগুলো কোনো কোচ শেখায় না। মোহনবাগানে যখন একটা প্লেয়ার খেলছে তখন সেটা বুঝতে হবে সেই প্লেয়ার একজন পরিণত প্লেয়ার বা তার একটা স্কিল আছে, তার একটা ক্ষমতা আছে। তাকে কিভাবে পজিশনিং করতে হয়, তাকে কিভাবে শট মারতে হয়, এটা শেখানোর কিন্তু জায়গা থাকে না, কারণ এটা তাকে শিখে এসেই মোহনবাগানের হয়ে খেলতে হয়। মোহনবাগান টিম জয়েন করার পর কোচ তাকে শেখাবে না যে তুমি কি করে শট মারবে। সে ভালো শট মারতে পারে বলেই, তার পজিশনিংটা ভালো বলেই কোচ তাকে সিলেক্ট করেছে। এবার তাদের যে স্কিলগুলো ছিল সেগুলোকে আরও ঘষে মেজে চকচকে করার দায়িত্ব নেয় কোচ। সুহেল ভাট গোলের সামনে থেকে হেড মিস করছে, বল গোলে ফাঁকা গোলে রাখতে পারছে না। বিভান জ্যোতি গোলের সামনে গিয়ে দুম করে শট করে দিচ্ছে যেখানে পাস করলে একটা গোল হয়ে যায়। এগুলো ডিসিশন মেকিংয়ের প্রবলেম। সুহেল ভাট চূড়ান্ত অফ ফর্ম। যদি বুঝতাম যে গোলের সুযোগ তৈরি হচ্ছে না, যেমন লাস্ট ম্যাচটায় ফার্স্ট হাফে মোহনবাগান গোলের কোনো সুযোগই তৈরি করতে পারেনি, পুরোটা ডমিনেট করেছিল কাস্টমস। তো সেই খেলায় আপনি বলতে পারেন যে কোচের স্ট্র্যাটেজির কিছু প্রবলেম থাকলেও থাকতে পারে, কিন্তু কোচ সেকেন্ড হাফে সেই স্ট্র্যাটেজি বদল করেছিল, মোহনবাগান গেমে ফিরছিল, আস্তে আস্তে খেলার ডমিনেশন নিজেদের দিকে আনছিল, কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে ফিনিশ করতে পারছিল না, অজস্র মিস পাস করে ফেলছিল। এই দিকটা তো অবশ্যই শোধরাতে হবে।
আর যদি কলকাতা লিগে সম্মানজনকভাবে শেষ করতে হয় বা কলকাতা লিগ পেতে হয় তাহলে সিনিয়র প্লেয়ারদের ইন্ট্রোডিউস করতে হবে। এই জুনিয়র টিমের কিছু প্রবলেম আছে, সেই প্রবলেম এত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। নেক্সট যদি চলে আসি মিজো ফ্ল্যাশ ছাংতে। ছাংতে মোহনবাগানে সই করে ফেলেছে মোহনবাগানের প্লেয়ার। তো ছাংতে আসার ফলে মোহনবাগান টিমের কি কি সুবিধে হতে পারে বা ছাংতে আমাদেরকে কী কীভাবে হেল্প করতে পারে। মোহনবাগানের গত কয়েক বছরের খেলায় যেটা দেখা গেছে, মোহনবাগানের লেফট উইং রাইট উইংয়ের থেকে অনেকটাই স্ট্রং। তার পেছনে একটা কারণ আছে, গত মরশুম থেকে মনবীরের অফ ফর্ম। যদিও মনবীরের জায়গায় সেখানে সাহালকেও ইন্ট্রোডিউস করা হয়েছে, কিয়ানকেও খেলানো হয়েছে, কিন্তু এমনকি লিস্টনকেও দিক চেঞ্জ করে এদিকে খেলানো হয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রেই সেই রকম ভালো আউটকাম পাওয়া যায়নি। ছাংতে আসার ফলে আশা করা যায় এই প্রবলেমটা দূর হবে, রাইট উইং লেফট উইংয়ের মতোই অ্যাটাকিং হয়ে যাবে এবং মোহনবাগানের দুটো উইং সমান পাওয়ারফুলভাবে বিপক্ষের অ্যাটাক ভাঙার জন্য দুদিক থেকে মুহুর্মুহু রান করবে, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ছাংতের অ্যাডভান্টেজটা কোথায়? ছাংতের অনেকগুলো অ্যাডভান্টেজ রয়েছে। প্রথম হচ্ছে তার স্পিড। ছাংতের স্পিড আপনারা জানেন অন্যতম সেরা স্পিডি প্লেয়ার ভারতবর্ষের। ছাংতে অপোনেন্ট টিমে থাকলে উল্টো দিকের ডিফেন্ডারদের রাতের ঘুম চলে যায় যে ছাংতেকে কিভাবে আটকাবো। এবার শুধু স্পিড নয়, ছাংতের কিন্তু একটা ড্রিবল করার ক্ষমতাও আছে। একজন দুজন প্লেয়ারকে কাটিয়ে বক্সের মধ্যে একটা পাস বাড়িয়ে দেওয়া অথবা নিজে জায়গা করে নিয়ে গোলে একটা শট নেওয়া, এগুলো সবই ছাংতে খুব সাবলীলভাবে করতে পারে। এবং সব থেকে বড় কথা যেটা, খেলার প্রতি ডেডিকেশন, যেটা আমরা কিছু ক্ষেত্রে কিছু প্লেয়ারদের দেখতে পারি যে তারা যেন ফুল ডেডিকেটেডলি খেলছে না, 100% দিচ্ছে না, কিন্তু ছাংতে এমন একটা প্লেয়ার যে যখনই মাঠে নামে তার 100% দিয়ে খেলার চেষ্টা করে, জান লড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এইটা হচ্ছে একটা প্লেয়ারের সব থেকে বড় গুণ, যে ডেডিকেটেডলি খেলে, জান লড়িয়ে দেয়। যেমন আপনি বলতে পারেন আশিস রায়ের ক্ষেত্রে, আশিস রায়ের খেলায় প্রচুর ভুল আছে, কিন্তু প্লেয়ারটা জান লড়িয়ে খেলে, মোহনবাগানের জন্য জান লড়িয়ে দেয়, নিজে আপ্রাণ চেষ্টা করে। তার স্কিলের প্রবলেমের জন্য, সামান্য ডিসিশন মেকিংয়ের প্রবলেমের জন্য কিছু ভুল হয়, কিন্তু তার ডেডিকেশন নিয়ে কখনো প্রশ্ন তোলা যায় না। তো ছাংতেও এরকম একজন ডেডিকেটেড প্লেয়ার, যেটা যে কোনো টিমের জন্য বিশাল অ্যাডভান্টেজের ব্যাপার এবং এটা কোনো টিমকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার ক্ষমতাটা এনে দেয়। এবার যদি চলে আসি মোহনবাগানের আপডেট নিয়ে, মিগুয়েল আজকে রাত্রে আসছে এরকম একটা খবর পাওয়া গেছে, জেমি ম্যাকলারেনও চলে আসবে। তাহলে বিদেশিদের মধ্যে বাকি থাকছে দুজন, জেলকোভিচ আর নতুন যে প্লেয়ার আসবে। তো জেলকোভিচের ব্যাপারটা আপনাদের বলেছিলাম, তার একটা ব্যাপার আছে, তার পারিবারিক কিছু সমস্যা বলবো না, কিছু অনুষ্ঠান বলতে পারেন বা কারণ আছে বলতে পারেন, সেই কারণে তার আসতে একটু দেরি হবে। অবশ্যই আইএসএল শুরু হওয়ার আগে সে পৌঁছে যাবে, কিন্তু এক্স্যাক্টলি সে কবে আসবে সেটা জানা যাচ্ছে না। তবে ডুরান্ড কাপ চলাকালীন তার আসার সম্ভাবনা খুব কম, হ্যাঁ হয়তো শেষের দিকে আসলেও আসতে পারে। আর নতুন বিদেশি এখনও পর্যন্ত ফাইনালই হয়নি। 31শে আগস্টের মধ্যে মোহনবাগান ফাইনাল করবে, তারপর তাকে ভিসা পাঠাবে, চুক্তিপত্র পাঠাবে, ইত্যাদি চলবে। এসব করে তার আস্তে আস্তে সেপ্টেম্বর তো হবেই। এবার সেপ্টেম্বরের এক্স্যাক্টলি কখন এসে পৌঁছবে, মিডল হয়ে যাবে না শেষের দিক হয়ে যাবে না প্রথম দিকে এসে পৌঁছবে, সেটা প্লেয়ার সিলেক্ট হওয়ার পরই আমরা বুঝতে পারবো, তাকে নিয়ে যে খবরটা পাবো সেখান থেকে জানা যাবে। তো এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।